আশির কথা শুনে রুহি আরো বেশি রেগে গিয়ে বলতে লাগলো, আমি সিন ক্রিয়েট করছি? আমি? শোন আয়াস, তোদের অলওয়েজ মনে হয় সব দোষ আমারই, আর কারো দোষ থাকতেই পারে না। আর তা না হলে এখন আমার সাইড না নিয়ে এই 2 দিনের এই অসভ্য মেয়েটার সাইড নিয়েছিস। অবাক হচ্ছে রুহির পাগলামি দেখে। কি পরিস্থিতিটাকে ও কি বানিয়ে ফেলছে। রুহির কণ্ঠস্বর সামান্য উচ্চ থাকলেও তা আশেপাশে লোকজন জড়ো করার মতো না। আয়েশ ধীরে ধীরে কথা বলছে। রুহি, তুই এসব কি শুরু করলে? রুহি আর এবার আয়েশকে রেখে আনার মুখোমুখি দাঁড়িয়ে কিছু বাজে কথা বলার প্রস্তুতি নিল। এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি কাজটা ইচ্ছে করে করেছো তাই না? করবেই তো। কি সব কমন সেন্স ছাড়া রাস্তার লোকজন এসেই স্টুডিওতে জুটেছে। তোমার কাজকর্ম নিয়েও তো তোমার বিন্দু পরিমাণ ধারণা নেই, তাই না? এই অফিসের জন্য সম্পূর্ণ ইউজলেস তুমি। তোমার লজ্জা থাকলে তো এই মুহূর্তেই সব জব ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু তুমি তো তা করবে না। তোমার ফ্যামিলি তো তোমাকে সেই শিক্ষাটাই দেয়নি। নিশ্চয়ই বাবা মায়ের সঠিক শিক্ষা। রুহি কথা শুরু হতেই আনার কপালে ক্রমান্বয়ে ভাঁজ পড়তে থাকলো। প্রথমে ভেবেছিল কিছু বলবে না, কিন্তু যখন ফ্যামিলি বাবা মা নিয়ে কথা বলতে লাগলো তখন আর আনা চুপ রইল না। খানিকটা ঝাঁঝালো মিশ্রিত স্বাভাবিক কঞ্চেই বলতে লাগলো, দেখুন মিস রুহি, আপনার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই, রাইট? তাহলে আমি কেন আপনার সাথে এমনটা করতে যাব? আর প্লিজ এভাবে বাবা মা ফ্যামিলি নিয়ে কথা বলবেন না। এটা আমার নয়, বরং আপনার সঠিক পরিচয়টি প্রকাশ পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার মনে হয় আপনি চলে যাওয়ার সময় হয়তো বেখেয়ালিতে আমায় ধাক্কা মেরেছেন, আর ভুলবশত আমার হাত থেকে কফিটুকু আপনার গায়ে লেগে গিয়েছে। এর জন্য আপনি চাইলে আমি সরি বলতেই পারি। আই এম রিয়েলি সরি। দেখেছিস আয়াস, দেখেছিস? ও এখন বলতে চাইছে ধাক্কা আমি মেরেছি। ইচ্ছে তো করছে একটা কষিয়ে থাপ্পড়। রুহির কথা শেষ হওয়ার আগে পাশ থেকে এবার ধমকের সুরে ভারী কি কঞ্চ আয়াস বলল, রুহি, জাস্ট শাট আপ, অনেক হয়েছে। তুই ভুলে যাস না আনায়া বর্তমানে জিকের পিএ। আর তুই এটা কেন ভুলে যাচ্ছিস? তুই এই মুহূর্তে কোথায় আছিস? এ জায়গার এসব লিমিট সিন ক্রিয়েট করে নিজের বিপদ ডেকে আনতে চাচ্ছিস নাকি? ভিকে স্যার যদি... আয়াস আর নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না, তার আগেই তার চোখে পড়ে কিছুটা দূরে তাদের দিকে আগমনরত ভিকের দিকে। আয়াস বিস্মিত কঞ্চ নিম্নস্বরে রুহিকে বলল, রুহি, ভিকে। আয়সা কথা রুহি আর আনা দুজনে পেছনে তাকালো। রুহি ভূত দেখার মতো চমকে উঠে নিমিষে আয়াসকে ঘেসে ওর পাশে দাঁড়িয়ে পড়লো। আর আনা তার ফিকুচকে একবার ভিকেকে তো একবার রুহিকে দেখতে লাগলো। রুহি আর আয়াস ভেবেছিল আজই হয়তো রুহির কাহিনী শেষ হয়ে যাবে, কিন্তু পরিশেষে এমন কিছুই হলো না। ভিকে যেই পশ স্টাইল অ্যাটিটিউড নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল, ঠিক সেভাবে তাদের পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেল। একবার ভুলেও দেখলো না তার পাশে তিনটে মানুষ আদৌ আছে কিনা। এবারের মতো বেঁচে গেছে ভেবে রুহি দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করতে আয়াস আনার উদ্দেশ্যে বলল, আনায়া, ওর সব পাগলামো প্লিজ মাথায় নিও না। ও দিন দিন পুরো পাগল হয়ে যাচ্ছে। এছাড়া সৌজন্যমূলক আরো কিছু কৈফিয়ত আনায়াকে শোনাতেই লাগলো। আনায়াও আর বিষয়টিকে মাথায় রাখলো না। কাজে এসেছে আর ছোটখাটো এখন ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতে মন খারাপ করে নিজের মুড নষ্ট করার কি দরকার। গভীর রাত, বিশাল বড় ট্রিপে স্ক্রিনে আটকে আছে একজোড়া চোখ। সোফার উপরে পায়ের উপর পা তুলে কিছুক্ষণ পরপর আইসি ভঙ্গিতে মুখ হা করে তাদের পপকর্ন ছুটছে কেনিত। মনে হচ্ছে খুব চমৎকার কোনো মুভি চলছে তার টিভির পর্দায়। সাথে আজ তার মন মেজাজও যেন একদম ফুরফুরে। এমন মুহূর্ত অবশ্য কেনিতের মাঝে কিছু বিশেষ সময় দেখা মেলে, আজও হয়তো তেমনই কিছু। তবে অদ্ভুত বিষয় হলো টিভির পর্দায় কোনো চমৎকার মুভির প্রদর্শন হচ্ছে না, বরং তাতে একজন সুশ্রী মহিলা সাংবাদিক সংবাদ পাঠ করতে ব্যস্ত। আচ্ছা, কেনিত কি এই সুশ্রী মেয়েটিকে দেখছে? না 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 না, কেনিত তো তেমন নয়। সে তো মেয়েটির মুখ থেকে সংবাদ পাঠ শুনতে আগ্রহী। টিভির সেই সুশ্রী মেয়েটি চিন্তিত ভঙ্গিতে বলছে দেশের এক বিখ্যাত নামি দামি শিল্পপতি নিখোঁজের খবর। গত মাসে নাকি তিনি নিজ কাজের উদ্দেশ্যে দেশে বাইরে গিয়েছিলেন। লোকটির পরিবার বর্ণনা অনুযায়ী
তিনি এখনো দেশে ফেরেননি, অথচ খবর মিলেছে তিনি 4 দিন আগে তিনি দেশে এসেছেন, অথচ চিরুনি তল্লাশি দিয়েও তার খোঁজ মিলছে না। তিনি এখন উধাও। দেশের মানুষের কাছে তিনি অনেক ভদ্র ও সৎ লোক হিসেবে পরিচিত হলেও এবার মিলেছে ভিন্ন তথ্য। ধারণা করা হচ্ছে তিনি 4 দিন আগে যখন দেশে ফিরেছে ঠিক সেই রাতেই তাকে গায়েব করা হয়েছে শহরের দূরের এক জঙ্গলের পথ থেকে। তার লাইসেন্স করা গাড়িটা সেখানে পাওয়া গেছে, সাথে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর বিদেশ ফেরত জামা কাপড়ের ব্যাগ। তবে এইসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইসবের পাশাপাশি একটা ছোট্ট কালো সুটকেস পাওয়া গেছে, যাতে সাদ্দাম শেখ নামক সেই বিজনেসম্যানের সারা জীবনের সকল কূটনৈতিক কাজের প্রমাণ খুব সুন্দর করে সজ্জিতভাবে রেখে দেওয়া হয়েছে। তার করা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল সকল অনৈতিক কাজকর্ম, সাথে ড্রাগস, অস্ত্র চোরাচালানের পাশাপাশি নারী ব্যবসার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। প্রত্যেকেরই ধারণা বদলে গিয়েছে এইসব দেখে। তারা ভাবতেও পারছে না তার মতো লোক বহু বছর ধরে এইসব কাজ করে যাচ্ছে। তবে তার গায়েব হওয়ার পেছনে এটা তো নিশ্চিত যে কোনো সুকৌশল সম্পূর্ণ তারই কোনো শত্রু এই কাজ করেছে, কারণ সুটকেস থেকে শুরু করে তার গাড়ির আশেপাশে কিংবা সম্পূর্ণ জায়গাতে আগন্তুকের খোঁজ মিলবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঘটনাটি যে জায়গাটাতে হয়েছে তা সম্পূর্ণ পরিত্যক্ত আর জঙ্গল এরিয়ার রাস্তা। এমন জায়গায় অত রাতে সাদ্দাম শেখ কোন কাজে গিয়েছিল তা তো জানা যায়নি। তবে আগন্তুকের দেখা মিলবে এমন কোনো সিসিটিভি কিংবা লোক সমাজের অস্তিত্ব সেই জায়গায় নেই। সুটকেস কিংবা গাড়ির কোনো অংশে সাদ্দাম ব্যতীত পাওয়া যায়নি অন্য কোনো আগন্তুকের ফিঙ্গারপ্রিন্ট। কাঁচা রাস্তা নেই, কোনো গাড়ির টায়ারের ছাপ, আর ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না। কেন রাস্তার মাঝে আটকে রাখা হয়েছে নানা রকমের চিত্রকর্ম। তাছাড়া কাজটি একজন নাকি বহুজন করেছে তাও তো বলা মুশকিল। পুলিশের মাথা ঘুরপাক খাচ্ছে এই কেসের সমাধান করতে গিয়ে, কারণ পুলিশের কাছে কিছুদিন পরপরই দেশের নামি দামি ব্যক্তিবর্ণের নিখোঁজের হওয়ার আর তাদের অনৈতিক কাজের প্রমাণ। একটা কালো রঙের সুটকেস রেখে যাওয়া কোনো নতুন কিছু না। কিছুদিন পরপরই এই ঘটনা ঘটছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আগন্তুকের খোঁজ মিলবে এমন কোনো ক্লু পেয়ে বরাবরের মতো তারা আবার হতাশ। শুধু ক্লু হিসেবে আগন্তুক ফেলে যাচ্ছে তার একটা জিনিস, তা হলো সেই সুটকেস, যেটাও কিনা কোনো ব্র্যান্ড ছাড়া একটি প্রোডাক্ট। সবশেষে সম্পূর্ণ সংবাদ পাঠ শেষ হলে কেনিত উঠে দাঁড়ালো। এরপর এগোতেই লাগলো তার বিশাল বড় বাড়ির এক পাশের দেয়ালের দিকে। দেয়ালের সাথে লাগানো নানা রকমের ইউনিক আর এক্সপেন্সিভ শোপিস আর ইউনিক কিছু ওয়ালমেট। তবে দেয়ালের এক পাশে দেখে মনে হচ্ছে জায়গাটা বেশি সময় পার হয়ে নতুন করে রং করা হয়েছে। শুধু রং নয়, বরং মনে হচ্ছে খুব নিখুঁত করে প্লাস্টার করা, তাতে সুন্দর করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। কেনিতের পরনে শুধু একটি কালো ট্রাউজার, বিস্তৃত খালি বুক, সাথে চুলগুলো ঘাড় পর্যন্ত এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে, মুখের কোণে বাঁকা হাসি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার বাঁকা হাসি খানা আরও অনেকটা বিস্তৃত হলো। আর পরক্ষণে হুট করে কেনিত হালকা করে দেয়ালের সাথে চোট লাগিয়ে চুম্বন করে সেই জায়গায় প্রস্থান করলো। কেনিতের বিলাসবহুল বাড়িখানা শহরের কোনো নামি দামি ভিআইপি এরিয়া নয়, যেমনটা তার স্টুডিও। ভিকের বাড়ি আসলে কোথায় তা কেউ জানে না। শহরের একটা নামি দামি ভিআইপি ফ্ল্যাট তার নামে রয়েছে, আর সবাই জানে সে সেখানেই থাকে হয়তো। তাই এই বাড়ির খবর তার ইন্ডাস্ট্রির বড় মাপের লোকজন জানলেও এই বাড়িতে আসার সাহস কেউ করবে না। তারা সবাই জানে এই বাড়িটি কেনিতের হলেও এখানে সে কিংবা কেউ থাকে না। আর এখানকার এক বড় শক্তিশালী ক্ষমতার জন্য এই বাড়িতে ভিন্ন কারো আসার কোনো ক্ষমতা কিংবা পারমিশন নেই। বাড়িটি শহর থেকে অনেকটা দূরে এক নির্জন এলাকায় অবস্থিত। বাড়ির আশেপাশে লোকজনের চলাচল খুবই ক্ষীণ। কেনিতের বাড়ি থেকে অনেকটা দূরে জনবসতির আস্তানা। খুব প্রয়োজন ছাড়া কেনিতের বাড়ির রাস্তায় কেউ আসা যাওয়া করে না। তবে বাড়িটা প্রত্যেকের কাছে খুবই আকর্ষণীয়, দেখতে অসাধারণ আধুনিক কারুকার্যে ঘেরা। এমন জায়গায় বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি সত্যি দুর্লভ। তবে এই এত বাড়িটা দেখাশোনার জন্য কোনো গার্ড নেই।
সম্পূর্ণ বাড়ির উঁচু প্রাচীরগুলোতে ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রনিক শকের। এমনিতে সাধারণ প্রাচীরের চেয়ে এই বাড়ির প্রাচীর তুলনামূলকভাবে অনেক বেশি উঁচু। কষ্ট করে যদি এই উঁচু প্রাচীর টপকে বাড়ির ভেতরে যাওয়ার চিন্তা ভাবনাও করে তবে তা আর সম্ভব হবে না। তার আগে ইলেকট্রনিক শককে আদমরা নিচে পড়ে রইবে। এমনিতে এই উঁচু প্রাচীরের দরুনে বাহির থেকে লোকজন বাড়ির উঁচু মাথার টুকু ছাড়া কোনো কিছু দেখতে পারেনি। বাড়ির ভেতরে কি রয়েছে তা দেখার সৌভাগ্য মনে হয় কেনিত বাদে আর কারোরই নেই। আর এই বাড়িতে কখন কি ঘটে তার খবরও সকলের কাছে অজানা। কেনিত নিজের বাড়ির এক বিশেষ স্থানের দিকে এগোতেই লাগলো। সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই অনন্ত ভয়ঙ্কর আর হিংস্র কণ্ঠস্বর ভেসে আসছে। একটা সময় পর কেনিত বিশেষ স্থানে পৌঁছতে দুটো হিংস্র কুকুর আর তার দিকে এগিয়ে এলো। তাদের হাতে পাশে মোটা মোচা লোহার শিকল বাঁধা, দেখতে দানব আকৃতির বিশাল বড় বড়, সাথে প্রচন্ড ক্ষুধার্ত। কেনিত ওদেরকে দেখে মুচকি হাসল। এই কুকুর দুটো দেশীয় কুকুর নয়। কেনিত বিদেশ থেকে এই দুজনকে নিয়ে এসেছে প্রায় কয়েক বছর হলো। তখন থেকেই এরা দুজন কেনিতের কুকর্মের সঙ্গী। কেনিত হেসে বলতে লাগলো, খিদে পেয়েছে, ওয়েট করো, খাবার এখনই নিয়ে আসছি। এই বলে কেনিত পাশে রান্নাঘরে চলে গেল। দুটো বিশাল ফ্রিজের মাঝ থেকে একটি ফ্রিজ খুলে সেখান থেকে খানিকটা মাংস বের করলো। এরপর সেগুলোকে স্টেক রাখার মতো করে খুব যত্ন সহকারে রেখে সেগুলো কুকুর দুটোর সামনে খেতে দিল। মুহূর্তেই হিংস্র জানোয়ারের মতো খাবারের উপর দুমড়ে বলল কুকুর দুটো। আর কেনিত হাসি ভঙ্গিতে রকিং চেয়ারে বসে ওদের খাওয়া দেখতে দেখতে কুকুর দুটোর উদ্দেশ্যে বাঁকা হেসে পড়ল, আর একটু কষ্ট করো, খুব তাড়াতাড়ি নতুন শিকার আসছে, একদম কচি ফ্রেশ মাংস। তারেক শিকদার হুইল চেয়ারে বসে রয়েছে। আনায়া ভার্সিটির জন্য তৈরি হয়ে বাবাকে নিজ হাতে এখন খাইয়ে দিচ্ছে। অন্যদিকে ইনায়া ও স্কুল ফর্ম পরে একদম ফিটফাট হয়ে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। অন্যদিকে ফরিদা ঘর বাড়ি গোছানো টুকটাক কাজ করে নিচ্ছে। এমনিতেই দুই বোন সবসময় বাড়ি ঘর একদম পরিষ্কার আর ফিটফাট রাখে। তবুও ফরিদা যখনই এই বাড়িতে আসে তখনই তার কাজ হলো কিছু না কিছু একটা করবে। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এরই মাঝে হঠাৎ বাড়ির বাইরে এলাকার কয়েকজন লোক জড়ো হয়ে ডাকাডাকি শুরু করতে লাগলো। বাড়ির বাইরে থেকে এত আওয়াজ শুনে আনায়া ফরিদাকে দরজা খুলে দিতেই বলল। মুহূর্তে কয়েকজন লোক এসে তাদের বাড়ির ভেতর ঢুকে পড়লো। হঠাৎ এত লোকজন দেখে আনায়া ফ্রিকুচকাল। একবার সন্দেহ নিয়ে পেছনে ফিরে এনার দিকে তাকিয়ে দেখলো সে একদম নির্বিকারই নিজের খাবার খেয়েই যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এরই মাঝে এলাকার কয়েকজন মধ্যবয়স্ক লোকেরা বলতে লাগলো, দেখো না, তোমার বাবা অসুস্থ, তাই তাকে কিছু বললেও লাভ হবে না, তাই বরাবরের মতো তোমাকেই বলতে হচ্ছে। দয়া করে তুমি এসবের সমাধান করো। তারেক শিকদার সহ আনায়া আর ফরিদা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, আবার কিছু সমাধান? আনায়ার একবার মন বলছে ইনায়া হয়তো কিছু করেছে, আবার মন বলছে এলাকার লোকজন তো আগে থেকেই তাদের দেখতে পায় না, তারা কিছু করুক বা না করুক দলবল নিয়ে তো বাড়িতে হাজির হয়। আজও হয়তো তাদের কোনো পাকা ধানে মই পড়েছে খেচানে। আনা বিষয়গুলো নিয়ে বিরক্তভাবে সম্পূর্ণ স্বাভাবিক থেকেই দ্রুততার সহিতই বলতে লাগলো, চাচা কি হয়েছে একটু খুলে বলবেন প্লিজ? কি হয়েছে কি হয়নি সেটা বলো। তোমার এই আদরের বোনকে সামলাও, ওর কর্মকাণ্ডের জন্য তো এলাকায় টিকতে পারছি না। আনায়া ফ্রিকুচকে ইনার দিকে তাকালো। মনে মনে যা ভেবেছিল, নিশ্চিত কিছু একটা গন্ডগোল করে এসেছে, অথচ হাব ভাবে মনে হচ্ছে বেচারি ভাজা মাছ উল্টে খেতে জানে না। পায়ের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত ধোয়া দুধে ধোয়া তুলসী পাতা। আনায়া নিজের কণ্ঠস্বর গম্ভীর করে ইনাকে ডাকলো, এরা এদিকে আয় বলছি। এনারা সব কি বলছে? আবার কি করেছিস তুই? আপু, খাবারটা কি শেষ করে যাব নাকি? এক্ষুনি আয়। ইনার আধখানা রুটিটা রেখে হাত ধুয়ে বোনের কাছে এসে দাঁড়ালো। বিস্তৃত এক মুচকি হেসে বলল, বলো আপু, কি বলবে? কি বলবো মানে? কি করেছিস তুই? এনারা বাড়িতে তোর নামে নালিশ কেন নিয়ে এসেছে? ইনা নির্বিকার ভাবেই বলতে লাগলো, তা আমি কি করে জানবো? মানুষের পেছনে লাগা ছাড়া এনাদের কোনো কাজকর্ম আছে নাকি? ইরা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এনারা সবাই তোর বয়সে অনেক বড়। তো
বড় হয়েছে দেখি কি তারা কোনো অন্যায় কিংবা ভুল করতে পারবে না নাকি? আর এমনিতেও তুমি আমার কথা এখন শুনবে না, যা বলবো তাই তোমার কাছে ভুল মনে হবে। তুমি বরং এনাদের কাছেই শোনো তারা এখানে কেন এসেছে। আনায়া কিছু বলতে যাবে তার আগে সেই লোকেদের মাঝে একজন বলতে লাগলো, ঠিকই বলছে ও, ওকে আর কিছু বলতে হবে না, যা বলার আমরাই বলছি। এরপর আর কি, কাল বিকেলে ঘটা সব ঘটনা আনায়াকে বলে লোকজন মিলে শোনাতেই লাগলো। তবে পুরো ঘটনাতেই সব দোষ ইনায়াকে দিতে লাগলো। এ আর নতুন কি? এজন্যই ইনায়া এসব পাত্তা দেয় না। অন্যায় প্রতিবাদ করলে ঘুরে ফিরে সব দোষ ইনায়াকেই দেওয়া হবে। আপাতত এলাকাবাসীর নালিশ কিছুটা এরকম। আয়না, তুমি তোমার বোনকে সামলাও, না হলে এই মেয়ে নিজে তো পুরোপুরি বিগড়ে গেছে, এখন আমাদের মহল্লায় ছেলে মেয়েগুলোকেও বিগড়ে দিচ্ছে। তুমিই বলো, ওর মতো আমাদের এলাকায় আর কোনো মেয়ে আছে নাকি যে মাস্তানদের অতগুলো ছেলের সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়? আমাদের তো মাথাতেই ঢোকে না। তোমার মতো মেয়ে, একই মায়ের পেটের বোন, এমন হয় কি করে? তখন ইনা তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলো, তো আপনারা কি ভেবেছিলেন আমার বোনের মতো আমিও ভোলা ভালা সুশীল মেয়ে হব, যাতে আপনারা আমাদের যখন ইচ্ছে তখন ধুয়ে যেতে পারেন? আর এমনিতেই কাল আমি কোনো অন্যায় কিছু করিনি যে আপনাদের আমার বাড়িতে এভাবে দলবল নিয়ে এসে নালিশ জানাতে হবে। আয়না, আপু তুমি আয়না, ভালো করে বলছি, এই মেয়েকে সময় থাকতে সামলাও, এমনিতেও বিগড়ে গেছে, আর দুদিন পর আর এক হাতের কাছেও পাবে না। কোথায় কি করে বেড়াবে কে জানে, এমনিতেই সারাদিন জোয়ান জোয়ান ছেলে নিয়ে ঘোরে। এবার ফরিদা বলতে লাগলো, এই যে মিয়া, তুমি কে রাখো এই বাড়ির মাইয়াদের চরিত্র নিয়ে কথা তোলার? আনায়া আপনাদের সম্মান দিয়ে বাড়িতে এখনো দাঁড়ায় থাকতে দিয়েছে দেখে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। তুমি কামের বেটে চুপ থাকো। শিকদার বাড়ির মানুষ আদর যত্ন করে দেখে মুখে খই ফুটতে শুরু করছে। খাও তো মানুষের বাড়ি কাম কইরা, কষ্ট কইরা কাম কইরা খাই, মাইন্সের মতো হারাম খাইতে যাই না। ওই ফরিদা, এবার কিন্তু বেশি। পরিস্থিতি খারাপ হচ্ছে বিধায় আনায়া কিছু বলবে তার আগে ইনায়া বলতে লাগলো, ওহ চাচা, অন্যের মেয়ের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের বাড়িতে খোঁজ নেন, অনেক কিছুই জানতে পারবেন। মানে কি বলতে চাও তুমি? আমার মেয়ে তোমার মতো নাকি? ইনা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, না না, আমার মতো হবে কেন? আমি তো ভালো না, এজন্য অতগুলো ছেলের সঙ্গ নিয়ে ঘুরি। আপনার মেয়ে তো ভদ্রচিতভাবে প্রতিপালিত, কুকিল কঠি সুশীল কন্যা, এজন্যই মনে হয় টিউশনির অলিগলির চিপায় চাপায় সর্বক্ষণ তার লীলা খেলা চলে, তাই না? আমি মাইয়া এত কিছু বুঝি না, বাহিরে বাহিরে সারাদিন ঘুরে বেড়াই, তো এজন্য মাঝে মধ্যে এদিক ওদিক নজর চলে যায়। ইনার কথা শেষ করে মুচকি মুচকি হাসতে লাগলো। বোনের এমন কথাবার্তা শুনে আনায়া ওকে জোরে ধমক দেয়, তবে ইনার মুখ থেকে হাসিখানা আর যায় না। অন্যদিকে ফরিদা আঁচল দিয়ে মুখ ঢেকে মুচকি মুচকি হেসে চলেছে। তারেক শিকদার থাম মেরে হুইল চেয়ারে বসা, আর আনোয়ার নিজের মেয়ের সম্পর্কে এইসব শুনে সম্পূর্ণ হতবিহ্বল। আনোয়ার কিছু বলছে না বিধায় পাশ থেকে তার বয়সী আরো একজন ইনার উদ্দেশ্যে বলতে লাগলো, এই মেয়ে চুপ করো, নিজের চরিত্র ঢাকতে এখন আরেকজনের নামে নোংরামি ছড়াচ্ছিস। ও তাই নাকি চাচা? তাহলে আপনার মেয়ে একটু জিজ্ঞেস করবেন, কয়েকদিন পর তাকে এত এত জুয়েলারি, ঘড়ি, জামা এসব কে দেয়? আপনি যে কিপটা তাতে মনে হয় না ওসব আপনি দেন, জিজ্ঞেস করবেন। একজন মানুষের বছরে কয়বার জন্মদিন হয়, আর তাকে কয়বার তার ফ্রেন্ডরা জন্মদিনের গিফট দেয়। এই কথা শুনে এই লোকেরও এবার মুখ বন্ধ। ইনার মুখে বাঁকা হাসি, কিন্তু আনা রাগান্বিত সুরে ইনায়াকে বলল, ইরা বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এবার কিন্তু আমি। না না, তোমারে কিছু করতে হবে না, যা বলার তা তোমার বোন বলে দিয়েছে। এই মেয়ে বরাবরই আমাদের অপমান অপদস্থ করে। ঠিক আছে ঠিক আছে, আর এ বাড়িতে আসবো না কখনো। এই কথা শোনা মাত্রই ইনা জোরে জোরে বলে ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনায়া ইনার দিক চোখ গরম করে তাকালো, তাতে আর কোনো কাজ হলো না। অন্যদিকে বাকি লোকেরা আবারও কিছুটা খেপে গিয়ে কয়েকটা কথাই শুনিয়ে বাড়ি থেকে বিদায় নিল। সবাই চলে যেতে আনায়া ইনার দুই বিনুনি করা চুলগুলো টেনে ধরতে ইনা ঘাড় বেঁকিয়ে পড়ল।
ওহ আপু ছাড়ো, ব্যথা লাগে তো। আনায়া ছাড়লো না, বরং রাগান্বিত সুরে বলল, এখন ছাড়বো কেন? কতবার বলেছি বড়দের সাথে বেয়াদবি করবি না, তাহলে এসব কেন করছিস? বেয়াদবি কই করলাম? যা সত্যি তাই তো বলেছি, মিথ্যে তো বলিনি। আনায়া এবার ওকে ছেড়ে দিয়ে বলল, তোকে এত সত্যি বলতে কে বলে শুনি? আর এলাকায় এত পাকনামি করতেই বা কে বলে? আমি পাকনামি না করলে তো তুমি কিছুই বলবে না। আর ওদিকে ওরা সবাই আমাদের অবলা ভেবে ধুয়ে দিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সুশীল নম্র ভদ্র বোন আনায়া না, বরং এলাকার ভিকু গ্যাং এর লিডার ধারিলঙ্কা ইনায়া শিকদার ইরা, কোনো মহিয়সী নারী না। ইনায়ার কথা শেষ হতে না হতে আনায়া ইনায়ার মাথার পেছনে চাটি মারতে ইনায়া পড়ে যেতে নিল, আবার নিজেকে সামলে নেয়। দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছিস। এখন খাবারগুলো শেষ করে তাড়াতাড়ি স্কুলে যা। এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আবারও যদি তোর নামে কিছু শুনেছি তাহলে। আনায়ার কথাখানি শেষ হওয়ার আগেই ইনায়া বিড়বিড় করে বলল, ওয়ার্নিং তো তুমি প্রতিবারই দাও। আনায়া কথাটুকু শুনতে পেয়ে ধমক দিল। ইনায়া। সরি আপু। আচ্ছা আপু শোনো না। কি? অনেক আমি তো খেয়ে নিয়েছি, বাকিটা না খেলে হয় না? হবে না কেন? অবশ্যই হবে। তুই খাবার শেষ না করে স্কুলে গেলে আমি তোকে ঝাড়ু দিয়ে পেটাবো। আনায়া কথাটুকু শুনতে পেয়ে ধমক দিল। মুহূর্তে ইনায়ার হাস্যজল মুখখানা চুপসে গেল, আর আনায়া বলতে লাগলো, মানুষ আর হতে পারলি না জীবনে। ভার্সিটিতে ঢুকতে এক ঝাঁক বন্ধুর মেলা এসে আনায়াকে ঘিরে ধরলো। আনায়া এতগুলো ফ্রেন্ডদের মাঝে একেবারে ক্লোজ তেমন কেউ নেই যাকে আনায়া নিজের সব বিষয়গুলো শেয়ার করে, তবে প্রত্যেকটা বন্ধু বান্ধবী তার প্রিয়। তাদের গ্রুপটা মূলত 7 জনের। আনায়া বাদে এই গ্রুপে 3 জন মেয়ে আর 2 ছেলে রয়েছে। আর সাবা 2 জন উচ্চবিত্ত পরিবারের মেয়ে, আর শিখা উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তবে এইসব নিয়ে কারো তেমন অহংকার না থাকলে সবার মাঝে প্রায় এইসব নিয়ে অহংকার করতে দেখা যায়। দামি দামি ফোন, দামি গাড়ি, ড্রেস, এইসব নিয়ে সারাদিন কথা বলতেই থাকে, আলোচনা করতে দেখা যায়। অন্যদিকে রনক, সায়েম আর তাজেম 3 জনই উচ্চবিত্ত পরিবারের সন্তান, তবে তাদের মাঝে কোনো অহংকারের ছিটে ফোঁটাও দেখা যায় না। এমনিতে অবশ্য 3 জনকে দেখতে অসম্ভব সুদর্শন। এদিকে সাবা তাজিমকে পছন্দ করলেও তাজিম কখনো সাবাকে বন্ধু ব্যতীত অন্য কিছুই কোনো নজরে দেখে না। এই নিয়ে তাদের ফ্রেন্ডশিপের মাঝে মধ্যে ঝামেলাও বেঁধে যায়। গত 2 দিন আনায়াকে বাদে বাকি 6 জন গিয়েছিল সাবার আয়োজিত পিকনিকে। সেখানে আনায়াকে যেতে বলা হলো। আনায়ার পারিবারিক ব্যবস্থা, বাড়িতে অসুস্থ বাবার জন্য যেতে পারেনি, বিষয়টি প্রত্যেকেই জানে। তাই আজ ভার্সিটিতে আনায়ার সাথে দেখা মিলতে সবাই ওর সাথে কথা বলতে উৎসুক হয়ে পড়ল। প্রথমে প্রত্যেকেই আনায়ার আর রেহানের খোঁজ খবর নেওয়ার পর শিখা আনায়াকে জিজ্ঞেস করলো, আমি শুনলাম তুই নাকি সব টিউশনি বাদ দিয়েছিস, তাহলে এখন করিসটা কি? একটু অপ্রস্তুত হলো সে। বিকে এর বিয়ে তা মনির ভুলেও বলা যাবে না। তার বন্ধু বান্ধবী বিকের সব পাগলা ফ্যান। তার বিষয়ে জানতে পারলে জীবনটা পুরো তেনাতেনাই করে ফেলবে। আনা একটু গুছিয়ে নিয়ে ধীরে সুস্থই বলল, একটা এজেন্সিতে জব পেয়েছি, আপাতত ওটাই করছি। তখন সাইম বলল, তুই অনার্সও শেষ করলি না, তার আগেই এনজিওতে চাকরি, কপাল আছে দেখছি। এরই মাঝে সাবা বলল, বাদ দি ওর কথা, দেখ কি নর্মাল কোনো জব পেয়েছে। তার চেয়ে আনায়া তুই আমাকেই বলতেই, বাবাকে বলেই তোর ভালো কোনো জবের ব্যবস্থা করে দিতাম। আনা মুচকি হেসে বলল, তার আর প্রয়োজন নেই রে, আপাতত যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। আনার কথা শুনে সাবা আর কিছু বলো না, বরং মুখে সামান্য ভেঙচি কাটলো, যা আনার চোখ এড়ালো না। তবে এসবে আনায়া কখনোই কিচ্ছু মনে করে না। সে জানে তার বান্ধবীটা কেমন। 4:30টার দিকে বিকের অফিসে পৌঁছতেই খবর এলো কেনিত আনায়াকে তার কেবিনে ডেকেছে। আজ ভার্সিটি থেকে ফিরে বাড়ির কাজ সাথে নিজে গোসল করে ফ্রেশ হতে হতে আনার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি, কারণ তার মতে আজও তাকে পুরোটা সময় বসে কাটিয়ে দিতে হবে। কিন্তু হঠাৎ কেনিত দেখেছে শুনে গলা শুকিয়ে গেল বেচারে। মনে মনে ভাবছে, দেরি হয়ে যাওয়ার কোনো পানিশমেন্ট দিয়ে না বসে। আনায়া আগে পিছে আর কোনো কিছু না ভেবে সোজা কেনিতের রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল প্রথমে কেনিতের দর্শন পেল পায়ের উপর পা তুলে ফোন স্ক্রল করছে। আজও কালো রঙের টি শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো, হাতে কালো ব্রেসলেট,
পায়ে কালো স্নেকার্স, আহামরি কিছু না, তবে এলোমেলো ছদ্মবেশে দেখতেও অদ্ভুত সুন্দর লাগে তাকে। আনায়া বাকি সব চিন্তা রেখে কেনিতের সামনে দাঁড়িয়ে কিছুটা ধীরস্থির গলাতেই বলতে লাগলো, স্যার ডেকেছিলেন? কেনি তানার দিকে তাকালো না, বরং গম্ভীর চোখে ফোনের স্ক্রিনে তাকে স্ক্রল করতে করতে বলো, কাল রাতে চিটাগাং আমার কনসার্ট রয়েছে, সেখানে যেতে হবে। সব কিছু যেন প্রপার গোছানো থাকে, কোনো ভুল হোক তা আমি চাই না। এরপর আনায়ার দিকে না তাকিয়ে ডেস্কে রাখা একটা কালো ফাইল আনায়ার দিকে ঠেলে দিয়ে পড়ল, এখানে সব ইনস্ট্রাকশন প্লাস ইনফরমেশন রয়েছে, ভালো করে দেখে নিয়ে কনসার্টের বিষয়টি স্টুডিওর সবাইকে জানিয়ে দিস। আপাতত সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু সর্বশেষে একটি শব্দে আনায়া চমকে উঠল। হঠাৎ কেনিথের কাছ থেকে তুই সম্বোধনটি প্রচন্ড অপ্রস্তুত কর লাগলেও, তবে আনায়া নিজেকে সামলে ফাইলটা হাতে নিয়ে পড়ল। ওকে স্যার। এরপর আনায়া সেখান থেকে উঁচু ঘুরে ফিরতে লাগলো। পেছন থেকে কেনিতের আবারও বারকি কণ্ঠস্বর শোনা গেল। আনায়া বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকাতে কেনিতের তীক্ষ্ণ চোখে চোখ পড়ল তার। মূর্তি আতঙ্কে গায়ে শিহরণী বয়ে গেল। এখানে কে কখন আসবে যাবে তাতে আমার কোনো আগ্রহ নেই, তবে আমি যখন যাকে ডাকবো তাকে তখনই যেন আমার সামনে পাই। বুঝতে পারে না এই লোকটার কথাবার্তা এত কম বলে, অথচ এক একটা কথার মাঝে যেন পারমাণবিক বোমার বিস্ফোরণই ঘটায়। আনায়ার মাথা খানি হালকা কাজ করে রুম থেকে বেরিয়ে আসতে লাগলো, তবে তার চোখে এখনো কেনিতের স্তব্ধ চোখ জোড়াই ভাসছে। সাধারণ মানুষের চোখের মনে নাকে নীল, বাদামি, কালো আরো কত কিছু হয়, কিন্তু এই লোকের চোখ এমন রক্ত লাল কেন কে জানে। যদিও সেটা খুবই মৃদু, তবে আনায়ার কাছে তার কলিজা কাঁপানোর জন্য যথেষ্ট। আজ মাঠের মধ্যে জড়ো হয়েছে গতকালের সেই কলেজ পড়ুয়া ছেলের সাথে ইনার ভিকু গ্যাং, তবে আজ ভিকু গ্যাংয়ের সাথে এলাকার ছোট বড় আরো অনেক ছেলে মেয়ে রয়েছে। তাদের সবার দাবি তাদের মাঠে তারা খেলতে পারবে না, শুধু শহরের সেসব ছেলেদের জন্য এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কলেজের ছেলেদের মাঝে রেহানও রয়েছে, তার মুখে আজ হাসি বিরাজ করছে। সকালে ফোন করে ভাইয়ের খবর নিয়ে জেনেছে তার ভাই রেহান আগে থেকে অনেকটা সুস্থ। সে আর তার বাবার সাথে গোপনে ভিডিও কলে কথাও বলেছে, তবে তার মায়ের সাথে কথা হয়েছে অডিও কলে। ছেলের এমন অবস্থার কথা জানানো কোনো পক্ষেই সম্ভব নয়। এমনিতেই হার্টের রুগী তিনি। বর্তমানে তার মা জানে তার ছেলে ভীষণ ব্যস্ত, যে কারণে এক সপ্তাহ তার সাথে কোনো কথাবার্তা হবে না, এক প্রকার ফোন ছাড়াই থাকতে হবে। আর তিনি তাই বিশ্বাস করে বসে রয়েছেন। মাঝে মধ্যে তার স্বামী আর ছোট ছেলের কথা সন্দেহ হলেও তার কিছু করার থাকে না। এমনিতেই যুগ হিসেবে তিনি প্রযুক্তির সাথে তেমন ভাবে সম্পৃক্ত নন, ঘরোয়া জীবনযাপনই তার পছন্দ। বর্তমানে এখানে আসার উদ্দেশ্য তার বন্ধুরাই, এবারও তাকে জোর করে নিয়ে এসেছে ওরা। একটা সময় পর দুই পক্ষের বড়সড় কথা কাটাকাটি হওয়ার পর তা থেমে যায় এবং তাদের সমঝোতা হয় যে সপ্তাহে 3 দিন কলেজের ছেলেরা আর 4 দিন এলাকার ছেলেমেয়েরা খেলবে। তবে এই দিন ছাড়া সব দিনগুলোতে প্রত্যেকেই মাঠে আসতে পারবে, সেক্ষেত্রে কোনো পক্ষেরই তাতে বাধা দেওয়া যাবে না, তেমনি কারো খেলাতে কোনো সমস্যা করা যাবে না। কথা মতো আজ কলেজের ছেলেরা খেলবে আর এলাকার ছেলেমেয়েরা চাইলে তাদের দর্শক হতে পারে। আর ঠিক এমনটাই হলো, দুই পক্ষের মধ্যে আর কোনো ঝামেলা রইল না। এই ডিসিশনের প্ল্যানটা অনেকটা ইনায়াই নিজেই দেয়, যে কারণে খেলা শেষে রোহান ইনার কাছে এসে বলতে থাকে, হ্যাঁ পিচ্ছি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ইনা রোহানের কথা শুনে বিরক্ত হলো, তাই চোখ ছোট ছোট করে বলল, তা আপনি কি 80 বছরের বুড়ো যে আমাকে পিচ্ছি পিচ্ছি করছেন? আমার থেকে কতই বা বড় হবেন, তাহলে পিচ্ছি পিচ্ছি করেন কেন? রোহান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আর পিচ্ছি বলবো না। তুমি একটু ঝাঁঝালো কথা বলো তো, এই জন্যই পিচ্ছি বলেছি। পিচ্ছিরা তো সহজে ছোট হয়, তবে এক একটা পুরো আগুন বোমা। ইনা কিছু বলল না, বরং উল্টো ঘুরে বাড়ি ফিরতে লাগলো। রোহান বলল, ইনা আরে কোথায় যাও? ইনা না ঘুরে বলল, বাড়ি। তো একা যাও কেন? আমাকেও নিয়ে যাও। ইনা এবার পেছনে ফিরে বলল, কেন, আপনার কি বাড়ি নেই? আছে তো। তাহলে আর কি? আচ্ছা তুমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? CR7। ও মানে রোনাল্ডো ফ্যান? কারণ ভিকে রোনালদো ফ্যান।
রন ফ্রিকুসকে বলল, ভিকে মানে? ভ্যাম্পায়ার ক্যানিথ। তুমি ওরও ফ্যান নাকি? কেন? আমিও তো ভিকের ফ্যান।